এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কবুল বলার শেষে ঘরভর্তি লোকজনের সামনে তিক্ত মেজাজে ড্রয়িং রুম থেকে বের হয়ে যায় অনুভব। উপস্থিত সবাই বেশ বুঝতে পারে অনুভবের রাগের কারণ, কিন্তু এসবের তোয়াক্কা করছে না দুই ভাই আকবর আর জামিল মৃধা। বিয়ের কার্যক্রম শেষ হতেই দুই চাচাতো ভাই একে অপরকে জড়িয়ে ধরে মুসাফা করে নেয়। প্যাকেট ভর্তি মিষ্টির বক্স তুলে দুই ভাই কাজী সহ সবাইকে মিষ্টি মুখ করায়। আজ যে দুজনের জীবনের সবচেয়ে পরম আনন্দের দিন। অবশেষে দুই ভাইয়ের সম্পর্ক আরো দৃঢ় ও মজবুত হলো নতুন আরেকটা সম্পর্কের মধ্য দিয়ে। কিন্তু খুশির মাঝেও আকবর মৃধার মনে অজানা ভয় কাজ করছে। ছেলে যে তার বড্ড জেদি। জীবনে বিয়ের মতো সবচাইতে বড় সিদ্ধান্তের কথা ছেলেকে জানালে প্রথমে নাকচ করে দেয়। এতেও আকবর মৃধা ক্ষান্ত হয়নি। শহর থেকে ছেলেকে জরুরি কাজের কথা বলে বাড়িতে আনে, ব্যাস এরপরই বিয়ে করিয়ে দেয়। সে অবস্থায় কবুল বলা ছাড়া ছেলের কোনো উপায় ছিল না। তবে জামিল মৃধার মেয়ে ছোঁয়ার এই বিয়েতে কোনো আপত্তি ছিল না। এবার আকবর মৃধার ছেলেকে মানানোর পালা। সামনে যে কি হবে সেটা নিয়ে বড় চিন্তায় আকবর মৃধার মাথায়। তারপরও আপাতত সে সব মাথা থেকে ঝেড়ে ফেলাই উত্তম। পরেরটা পরে দেখা যাবে। এদিকে বধূ বেশে বরের জন্য অধীর অপেক্ষায় ছিল নববধূ ছোঁয়া। ধ্যান জ্ঞান হওয়ার পর থেকেই অনুভবকে ওর মন দিয়ে বসে আছে, কিন্তু কখনো কোনোভাবে ওর মনের কথাটা অনুভবকে জানাতে বা বুঝতে দেয়নি। বলা চলে একতরফা ভালোবাসা ছিল ওর। সম্পর্কে ভাই হলেও কখনো ভাই বলে গলা শুকায়নি ও। খুবই কম কথা হতো দুজনের মধ্যে, শুধুমাত্র প্রয়োজন ছাড়া কথা বলতো না দুজনের সাথে। গ্রাম থেকে এইচএসসি শেষ করে শহরে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স মিলতেই আজ 3 বছর যাবৎ সেখানেই আছে অনুভব। ছোঁয়া এবার এইচএসসি পাশ করেছে। ছাত্রী অনেক ভালো, রেজাল্টও মাশাআল্লাহ আল্লাহ অনেক ভালো করেছে। ছোঁয়া দেখতেও যথেষ্ট সুন্দরী, কিন্তু এত সুন্দর হয়েও কখনো অনুভবের নজরে আসেনি ছোঁয়া। এসব ভেবেই ছোঁয়ার মাঝে মাঝে খুব খারাপ লাগতো। তবে যেদিন বাবা আর চাচার মুখে দুজনের বিয়ের আলোচনার সংবাদ শুনতে পায় সেদিন ছোঁয়ার আনন্দ দেখে কে। অবশেষে ওর মনের মানুষটিকে আপন করে নিতে পারবে, কিন্তু মানুষটি কি ওকে আদৌ ভালোবাসে নাকি বোনের নজরেই দেখে? তবে সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা হয়েই গেল। বিয়ের আসরে অনুভব একটা বার ছোঁয়ার দিকে নজর দেয়নি, তবে ছোঁয়া সুযোগ বুঝে 1-2 নজর দেখেছিল। এতেই ওর মনে শান্তি মিলেছে। ইস, শেরওয়ানিতে কি সুন্দর লাগছিল ওর বরটাকে দেখতে। বিয়ে শেষ হবার পর যে অনুভব বাসা থেকে বের হয়েছে আর খোঁজ মেলেনি। একই বাড়িতে দুই বাপ চাচার ঘর, তবে আজ থেকে অনুভবদের ঘর আর ওর ব্যক্তিগত রুমের অধিকার ছোঁয়ারও। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর থেকে অনুভবের রুমে ওকে বসিয়ে রাখা হয়েছিল। পেছন থেকে সব কথাগুলো ছোঁয়া ভাবছিল, কিন্তু অপেক্ষার প্রহর যে এমন একটা সংবাদের মাধ্যমে শেষ হবে বেচারি ছোঁয়ার, সেটা কল্পনাতীত ছিল। ছোঁয়া, শুনেছিস? অনুভবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে। সারা বাড়ি আর আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও ওর কোনো হাদিস মেলেনি। অনিশা আপুর বলা কথাটা ছোঁয়ার কর্ণকুহরে প্রবেশ করতেই মনে হলো ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মাথা ঘুরছে, হার্টবিট অস্বাভাবিক হারে বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপু এসব কি বলছে না আর সহ্য করতে পারেনি ছোঁয়া। বসা অবস্থায় হাত দিয়ে মাথা চেপে ধরে সেন্সলেস হয়ে পড়ে যায়। ওর অবস্থা দেখে অনিশা বাড়ির সবাইকে হাত ছেড়ে ডাকতে শুরু করে। বাড়ির সবাই চলে আসে। সবাই ছেলেকে খোঁজা বাদ দিয়ে ছোঁয়ার ঘরে চলে আসে। ওর অবস্থা দেখে যখন তখনই লোক পাঠায় ডাক্তার আনতে। প্রায় ঘণ্টাখানিক বাদেই ছোঁয়ার জ্ঞান ফিরে। তারপরে ডাক্তার আসলেও আকবর মৃধার অনুরোধে ভালো করে চেক আপ করতে বলে। ডাক্তার চেক আপ করে জানায় ভয়ের কিছু নেই, প্রেশার লো আর অতিরিক্ত চিন্তার ফলে এমনটা হয়েছে। নিয়ম মতো খাওয়া দাওয়া করতে হবে আর চিন্তামুক্ত থাকলেই প্রেশার ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে সবাই দুশ্চিন্তা মুক্ত হয়। অনুভবের বড় আর একমাত্র বোন অনিশা আর ওর মা শিউলি বেগম এসে ছোঁয়ার পাশে বসে। শিউলি বেগম ছোঁয়াকে ধরেই কান্না করে দেয়। তখন আকবর ও জামিল মৃধা রুম থেকে বের হয়ে যায়। বুকে একরাশ কষ্ট আর মুখে মিথ্যে হাসির রেখা বজায় রেখে ছোঁয়া বলতে লাগে, বড় মা কান্না করছো কেন? দেখো আমি ঠিক আছি তো। ঠিক আছিস? আর কেমন ঠিক আছিস সেটা তো দেখছি। আমার ওই কথা না শোনা অবাধ্য ছেলেটার জন্য আজ তুই অনেক বড় কষ্ট পেলি রে মা। পারলে আমাদের সবাইকে ক্ষমা করে দিস। এসব কি বলছো বড় মা? পাশ থেকে অনিশা বলে ওঠে, মা, শান্ত হও।
ছোঁয়া ঠিকই বলেছি, ছোটু ওর ভুল ঠিক বুঝতে পারবে, দেখে নিও। তখন ঠিকই বইয়ের আঁচলে বাধা পড়বে। আর ছোঁয়া, তুই এখন খাবার আর ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়। ওকে নিয়ে একদম চিন্তা করিস না। ছোটু যেখানে আছে ভালো আছে, অনেক ধকল গেছে তোর শরীরের ওপর। আমি খাবার আনছি, নে ধর। তোর আর কষ্ট করে ডাইনিং রুমে যাওয়ার দরকার নেই। ছোঁয়া অনিচ্ছা সত্ত্বেও কোনো মতে অল্প পরিমাণে খাবার খেয়ে নেয়। শাশুড়ি মা নিজ হাতে ওষুধ খাইয়ে দেয়। তখনই স্বামীর ডাক শুনে শিউলি বেগম ছোঁয়াকে বলে রুম থেকে বের হয়ে যায়। অনিশাও যাওয়ার আগে ছোঁয়াকে বলে, শোনো, আমি পড়শিকে পাঠিয়ে দিচ্ছি। আজ রাত 2 বোন একসাথে থাক। আমি থাকতাম তোর কাছে, কিন্তু তুই তো জানিস তোর ভাইয়া রাতে কল দেয়, আর কথা বললে তোর ঘুমোতে সমস্যা হবে। তাই আজ রাত আমার রুমেই যাই। এরপরে মন চাই তো আমার সাথেই থাকিস, কেমন? আপুর কথা শুনে ছোঁয়া মাথা নাড়িয়ে সায় দেয়। অনিশা চলে যেতেই এতক্ষণ ধরে বরের উপর পুষে রাখা মনের মধ্যে যত কষ্ট আর অভিমান ছিল, সেগুলো দু চোখের কার্নিশ বেয়ে অঝরে ঝরতে লাগে। এত সুন্দর করে সেজেছে শুধুমাত্র ওই মানুষটার জন্য, কিন্তু এভাবে সে চলে যাবে আর বাসর রাতটাই পণ্ড হয়ে যাবে, এটাও ভাবতে পারছে না। একটা সময় ফুপিয়ে কান্না করতে থাকে, বিড়বিড় করে বলতে থাকে, কেন এমনটা করলেন অনুভব? কেন কেন? কি অন্যায় অপরাধ ছিল আমার? নাকি অন্য কেউ আছে আপনার জীবনে? না না না, এসব কি ভাবছিল? এমনটা হতেই পারে না। এমনটা হলে তো বাসার সবাই জানতো, আর কেউ না জানলেও অনিশা আপু তো জানতো। এসব ভাবতেই পারছে না ছোঁয়া। মনে হচ্ছে আবারও দম আটকে আসছে। ঠিক সেই সময় ওর ছোট বোন পড়শি আসে রুমে। আপু, বলেই ওকে জড়িয়ে ধরে। বোনকে পেয়ে ছোঁয়া চোখের পানি মুছতে থাকে। বিয়ের সাজ আর শাড়ি পরা অবস্থাতেই বোনকে নিয়ে শুয়ে পড়ে ছোঁয়া। ছোঁয়ারা দুই বোন, ছোট বোন হওয়ার পরই ওর মায়ের মৃত্যু হয়। জামিল মৃধা মেয়ে দুটোকে বুকে আঁকড়ে ধরে বেঁচে আছে। বইয়ের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে তার মৃত্যুর পর আর অন্য কাউকে বিয়ের কথা ভাবতেও পারেনি। তবে ওদেরও দু বোনকে মানুষ করার পেছনে শিউলি বেগমের অবদান অনেক। তাই তো বড় মার প্রতি দু বোনের অন্যরকম ভালোবাসার অনুভূতি কাজ করে। শিউলি বেগম সবসময় চাইতেন ছোঁয়াকে নিজের ছেলের জন্য রেখে দেবে। অন্যদিকে আকবর আর জামিল মৃধার কোনো ভাই বোন নেই। দুই চাচাতো ভাই হওয়ার পরও ছোট থেকেই বন্ধুর মতো বড় হয়েছে। কখনো দুজনের মাঝে মনোমালিন্য হয়নি। দুজনের মধ্যে আরো ঘনিষ্ঠ ও মজবুত সম্পর্ক রক্ষার জন্য উভয়ের ছেলে মেয়ের বিয়ের কথা আগেই থেকেই ঠিক করেছিল। অবশেষে ইচ্ছা তো পূর্ণ হলো, কিন্তু ছেলের মন কবে ঠিক হবে আল্লাহই জানে। আকবর মৃধা অনেক চালু প্রকৃতির মানুষ। ছেলেকে শহরে লেখাপড়ার সুযোগ করে দিলেও সেখানে ছেলে কি করে বেড়াচ্ছে সবটাই তার নজরে আছে। আর ছেলে যে দিনের পর দিন একটা ভুলের সাথে জড়িয়ে যাচ্ছে সেটা টের পেয়েই তড়িঘড়ি করে এই কাজটা করতে বাধ্য হয়েছে। সুখের রাতটা হঠাৎ করে দুঃখের রাতে পরিণত হবে, এটা ছোঁয়ার ভাবনার বাইরে ছিল। বোনকে সাথে করে শুয়ে পড়লেও দু চোখের পাতায় ঘুমেরা ধরা দিচ্ছিল না। দু চোখ ভেয়ে বাঁধ ভাঙা নোনা অশ্রুতে মাথার বালিশ ভিজিয়েছে। মনের মাঝে হানা দিয়েছে হাজারো প্রশ্নেরা, কিন্তু কাকে করবে এত প্রশ্ন? যাকে ঘিরে এত কিছু, সেই মানুষটাই তো ওর কাছ থেকে আড়াল হয়ে গিয়েছে। একটা সময় ছোঁয়া নিজেকে সংবরণ করে নেয়, চোখের পানি মুছে চেষ্টা করে ঘুমোতে। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা করছে, এখন ওর জন্য ঘুমানোটা অতি জরুরি। অবশেষে কষ্টের রজনী প্রহর কেটে ভোরের আলো দেখা মিললে ঘুম ভাঙতে পাশ ফিরে ছোঁয়া ওর বোনকে না পেয়ে উঠে বসে। দেওয়াল ঘড়ির দিকে চেয়ে চমকে উঠে সকাল 9টা। এত বেলা অবধি ঘুমিয়েছে। হাম ছেড়ে ভাবতে থাকে অনেক রাতে ঘুমিয়েছে, যার ফলে এমনটা হয়েছে। কিন্তু কেউ ওকে ডাকলো না কেন? বিছানা ছেড়ে উঠে আবারও বসে পড়ে। কি করবে এখন সেটাই ভাবছে ও। আগে বিয়ের সাজের শাড়ি গহনা খুলতে হবে। পরনের শাড়িটার দিকে চেয়ে ছোঁয়া ভাবতে থাকে কত শখ করে ওর বড় বাবা ওর জন্য লাল টুকটুকে বেনারসি শাড়িটা এনেছিল। সেটা পরম যত্নে পরেছিল, সাথে শাশুড়ির দেওয়া গহনাগুলো। কিন্তু কি হলো এত শখ করে? যার জন্য এত সাজগোজ, সেই মানুষটাই ওর দিকে একটা বার নজর বুলিয়ে দেখেনি। এসব ভাবতেই বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে ছোঁয়া পড়শিকে ডাকতে লাগে। কয়েকবার ডাক দিলেও ওর সারা শব্দ মেলেনি। ছোঁয়া বুঝতে পারছে পড়শি হয়তো স্কুলে গিয়েছে, তাই নিজেই বের হয়ে ওদের ঘরের দিকে পা বাড়ায়। এ সময় বাবা জামিল মৃধা মেয়েকে দেখে হাসি মুখে বলে ওঠে, কি রে মা, তুই এখানে? বাবা, আসতে পারি না? নাকি একদিন না যেতেই মেয়েকে পর করে দিলে? শোনো বাবা, আমি থাকতে আসিনি, আমার কাপড় চোপড় নিতেই এসেছি, বুঝলে? জামিল মৃধা মেয়ের কথা শুনে হাসি মুখে বলে, পাগলি মেয়ে আমার, আমি কি বলেছি আসতে পারবি না? এটাও তোর ঘর আর এটাও তোরই ঘর।
এরপর নিজের প্রয়োজনীয় কিছু জিনিস আর কাপড় নিয়ে ছোঁয়া ওর শ্বশুরের ঘরে চলে যায়। এদিকে মেয়ের মুখে দেখে বাবা ঠিক বুঝতে পেরেছে তার মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। দুই ভাই মিলে কাজটা কি ঠিক করলো নাকি ভুল করলো, তবে মনে মনে ওপরওয়ালার কাছে মন ভরে দোয়া করে যেন সবটা ঠিক হয়ে যায়। মা মোরা মেয়েটা এমনিতেই মনে অনেক কষ্ট নিয়ে বড় হয়েছে। যদিও জামিল মৃধা মেয়েদের কষ্ট পেতে বা বুঝতে দেয়নি, তবুও মায়ের অভাব এটা তো থেকেই যায়। আর এখন নিজেদের মধ্যে বিয়ে দিয়েও যদি মেয়ের ভাগ্যে শান্তি না মেলে, তাহলে বেঁচে থেকে বাবার মনে শান্তি মিলবে কেমনে? ফ্রেশ হয়ে ছোঁয়া একটা সুতির শাড়ি পরে নেয়। ওর খুব ইচ্ছে ছিল বিয়ের পরে সবসময় জন্য শাড়ি পরে বরের সামনে ঘুরঘুর করবে, কিন্তু সেই ইচ্ছে ওর পূর্ণ হয়নি। তারপরও ঠিক করে নেয় শাড়ি পরবে। আয়নায় নিজেকে দেখে নেয়, আর নিজেকে দেখে মুগ্ধ হয়ে যায় ছোঁয়া। ঠিক গতকাল যেমনটি দেখতে লাগছিল আজ যেন তার বিপরীত। সত্যি আজ ওকে অন্যরকম লাগছে। আসলেই মেয়েদের বিয়ে হওয়ার সাথে সাথে চেহারায় একটা ভিন্ন পরিবর্তন আসে। সেটা এতদিন মুখে মুখে শুনলেও এখন নিজেই নিজেকে দেখে সেটা তফাৎ বুঝতে পারছে। ও এখন এই ঘরের বউ, এটা ভাবতেই কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে মন মাঝারে। আবার লজ্জাবোধও হচ্ছে, কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় কোথায় আর সুখ মিলল। আপাতত সব ভাবনা একপাশে রেখে নিজেকে ঠিকঠাক করে নেয়। তারপর ছোঁয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। শিউলি বেগম রান্না করছে। নিঃশব্দে ছোঁয়া পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আর আহ্লাদি স্বরে বলতে থাকে, বড় মা কি রান্না করছো? খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। ছোঁয়া, তুই এসেছিস? কেন বড় মা, আমি আসতে পারি না বুঝি? আরে সেজন্য বলিনি, আসলে তোকে দেখলাম তোদের ঘরে যেতে, আর ভাবলাম মনে হয় তুই আর আসবি না। শিউলি বেগমের কথা শুনে ছোঁয়া অভিমানের স্বরে বলে, এটা কি বললে তুমি? আমি আসবো না মানেটা কি? ছোঁয়া, তুই ভুল বুঝিস না মা। আমি জানি আমার ছেলেটার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস, আর মা হয়ে আমার এমন ভাবনা চিন্তা করাটা কি ভুল বল? একদমই না। তবে শুনে রাখো, এটাই আমার আসল ঘর। আমি যাচ্ছি না এত সহজেই ঘর ছেড়ে। কথাটা শুনে শিউলি বেগম ছোঁয়াকে বুকে টেনে নেয়। এরপরে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ছোঁয়ার যেন এতে শান্তি মিলল আর মন খারাপও দূর হয়ে গেল। ঠিক তখন অনিশা মোবাইলে কথা বলা অবস্থায় এগিয়ে আসে। কথা বলা শেষ করে মাকে বলে, মা শুনছো, তোমার আদরের দুলাল তো রাতের গাড়িতেই ঢাকায় চলে গেছে। কথাটা শুনে শিউলি বেগম ছোঁয়ার দিকে চেয়ে পড়ে। ছোঁয়া কথাটা শুনেই রান্নাঘর থেকে বের হয়ে ওর রুমে চলে যায়। শিউলি বেগম এবার মেয়েকে জিজ্ঞেস করে, কি বলো তোকে? আর ওর ফোন তো সারাক্ষণ বন্ধই পেলাম। তোমার জামাইকে বলেছে সবটা, আরও কত অভিযোগ তার। সবই তার মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটা দিয়েছে। আরও অনেক কথা তোমার জামাইয়ের কাছে বলেছে। ওকে কল দে তো, আমি কথা বলবো ওর সাথে এখন। অনিশা তখন ভাইয়ের নম্বরে কল দেয়। প্রথমবার রিং হয়ে কল কেটে যায়। দ্বিতীয়বার রিং হতেই অপর প্রান্ত থেকে হ্যালো বলে মায়ের কণ্ঠ শুনতে পায়। সালাম দিয়ে চুপ করে রয়। ছেলের চুপ থাকাটা শিউলি বেগমের একদম সহ্য হয়নি, তাই রাগান্বিত স্বরে বলে ওঠে, এখন চুপ করে আছিস কেন? আর এভাবে চলে গেলি কেন? একটাবার আমাদের কথা ভাবলি না? মান সম্মানের কথা ভাবলি না? একটা নিষ্পাপ মেয়ের কথা ভাবলি না? বাবা মা বড় করে লেখাপড়া শিখিয়েছে কি এই দিনটা দেখার জন্য? তখনও সে চুপ। কথা বল, উত্তর দে। তখন অনুভব বলতে শুরু করে, কি বলবো, আমার কিছু বলার নেই। আর আমার জীবনের এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তো উচিত ছিল অন্তত একবার আমাকে জিজ্ঞেস করা। তা না করে মিথ্যে কথা বলে আমাকে বাড়িতে নিয়ে এভাবে বিয়ে করিয়েছো। কাজটা কেউ ঠিক করনি তোমরা। ও, এখন কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোর কাছ থেকে শিখতে হবে আমাদের? নাকি ভার্সিটিতে পড়ে খুব জানবেওয়ালা হয়ে গেছিস? কই, এমন তো নয় যে কাউকে পছন্দ করিস। ঠিক তখনই আকবর মৃধা স্ত্রীর হাত থেকে মোবাইল নিয়ে বলতে লাগে, তোমার মতো অবাধ্য ছেলের চেহারা আমি আর দেখতে চাই না। চোরের মতো পালিয়ে গিয়েছো, ব্যাস। এ বাড়িতে আর আসার চেষ্টা করবে না, আর কাউকে কল দেওয়ার চেষ্টাও করবে না। বলে তিক্ত মেজাজের সহিত কল কেটে মোবাইল মেয়ের হাতে দিয়ে হন হন করে চলে যায়। শিউলি বেগম স্বামীর কর্মকাণ্ড দেখে বুঝতে পারছে তার রাগ এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। শিউলি বেগম আর কিছু না বলে রান্না করায় মনোযোগ দেন।
আর অনিশাও বাবার রাগ দেখে চুপ করে আছে। বাবা কখনো ওদের দুই ভাই বোনের সাথে এমন উচ্চস্বরে রাগান্বিত হয়ে কথা বলেনি। তবে হ্যাঁ, শাসনের সময় শাসন করতে ভুল করেননি। আবার ভালোবাসারও কমতি নেই বলতে গেলে। আকবর মৃধার জান কলিজা, তার ছেলে মেয়ে দুজন। অপরদিকে ছোঁয়া আর ওর বোনকেও যথেষ্ট আদর আর স্নেহ করেন। আর সেই মেয়েকে এই ঘরে বউ করে তার চোখে জল আকবর মৃধার দেখতে হচ্ছে, এটা সে কিছুতেই সহ্য করতে পারছেন না। রুমে এসে ছোঁয়া মন খারাপ করে বসে থাকে। তবে এইটুকু শুনে চিন্তামুক্ত হয়েছে যে অনুভব ঠিকঠাক পৌঁছেছে। অনেক বাজে চিন্তাও অনুভবকে নিয়ে ছোঁয়ার মনে উদয় হয়েছিল। ঠিক সেই সময় অনিশা ওর কাছে আসে। ছোঁয়া, তুই ঠিক তো? হ্যাঁ আপু, ঠিক আছি। অনিশা ছোঁয়ার পাশে বসে ওরা একটি হাত ধরে বলে, এতদিন বোন ছিলি আর এখন ছোট ভাইয়ের বউ হয়েছিস, তবুও তুই আমার ছোট বোনই থাকবি। একটা কথা বলি শোন, নিজেকে মানিয়ে নে, দেখবি একটা সময় সব ঠিক হয়ে যাবে। তবে তোর চেষ্টা করতে হবে। পুরুষ মানুষের মন সহজে গলে না, তবে চেষ্টা করলে সবটা হবে। আমি আমার ভাইকে চিনি, ও ঠিক একটা সময় তোর কাছে ফিরে আসবে। ছোঁয়া ওর আরেকটা হাত অনিশের হাতের উপর রেখে বলে, আপু, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। আমার বিশ্বাস সে তার ভুল একদিন বুঝতে পারবে। আর ভালোবাসা দিয়ে নাকি পাথরেও ফুল ফোটানো সম্ভব। সেখানে আমি একজনের পাথরের মতো মন পারবো না? অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে। মুঠোফোনের কম্পিত ধ্বনিতে অনুভবের ঘুমের ব্যাঘাত ঘটে। ফোন হাতে নিয়ে অপরিচিত নম্বর দেখে মুখে বিরক্তি ভাব চলে আসে। তিক্ত মেজাজে নিয়ে মুখে চ উচ্চারণ করে কল কেটে দিয়ে আবারও বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে। কিন্তু পরক্ষণে আবারও ফোনে কল আসে। এবার মাথা উঁচু করে ফোনের দিকে নজর বুলিয়ে আগের নম্বরটি দেখতে পায়। কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে কল রিসিভ করে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে মেরি সরে সালামের শব্দ ভেসে আসে। এবার সালামের উত্তর দিয়ে অনুভব শোয়া থেকে উঠে বসে। হঠাৎ করে কণ্ঠটা চিনতে না পারায় প্রশ্ন করে, কে আপনি? বিয়ে করা বউকে চিনতে পারছো না? আমি ছোঁয়া বলছি। কথাটা শোনা মাত্রই রাগে অনুভবের মাথাটা যেন দপ করে উঠল। এই কি বললি? বউ? তাও আমার বউ? ওর কথা শুনে ছোঁয়া একটু লাজুক ভঙ্গিতে বলে, যেন তেন না, একেবারে কালেমা পড়ে কবুল বলেই কিন্তু আমাদের বিয়েটা হয়েছে। তাই শরীয়ত মোতাবেক তুমি আমার স্বামী আর আমি তোমার বউ। এবার ওর কথা শুনে রাগী স্বরে অনুভব বলে ওঠে, এই কি সব বাজে বাজে কথা বলছিস? আর তুই আমাকে তুমি করে বলছিস কেন? আগে তো আপনি করেই বলতি। এখন কি আর আগের মতো সম্পর্কটা আছে বলো? তাই আমি তুমি করেই বলবো। একদমই না। আর কি সম্পর্কের কথা বলছিস তখন থেকে? আমি তো এই বিয়ে মানি না। আর আমাকে আগের মতো ভাইয়া বলে আপনি সম্বোধন করবি, কথাটা মনে থাকে যেন। আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি বললেন? বিয়ের পর কি স্বামীকে ভাইয়া বলা যায় বলুন? সে না হয় আমি আপনাকে আপনি বলেই সম্বোধন করব, কিন্তু ভাইয়া বলতে পারবো না, বলে দিলাম। এই, তুই এখনই ফোন রাখবি? এমনিতেই সারা রাত ঘুমাতে পারিনি। আর একটা কথা শুনে রাখ, ভুলেও আমাকে কল দেওয়ার চেষ্টা করবি না। কথাটা বলেই ছোঁয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই অনুভব কল কেটে দেয়। ফোনটা হাত থেকে বিছানায় ছুঁড়ে মারে একটু শান্তিতে ঘুমাবে। তার কোনো উপায় নেই। আবারও বালিশে মাথা রেখে একটু চোখ বন্ধ করে নেয়। এবারও ঘুমানোর চেষ্টায় ব্যর্থ হয় অনুভব। কলিং বেলের তীব্র আওয়াজে চোখ খুলে এমনিতেই মেজাজ গরম, তার উপর ঘুমাবে সেটাও পারছে না। উঠে গিয়ে দরজা খুলতেই দেখে অনুভবের খালাতো ভাই মাহিন দাঁড়িয়ে আছে। ওকে পাশ কেটে মাহিন ভেতরে ঢুকে যায়। মাহিন ওর কাঁধে ব্যাগটি রেখে আলনা থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনুভব দরজা বন্ধ করে আবারও গিয়ে শুয়ে পড়ে। মাহিন আর অনুভব একই ভার্সিটিতে লেখাপড়া করে, কিন্তু ওদের ডিপার্টমেন্ট আলাদা। 3 বছর একসাথে ভার্সিটির হলে ছিল। এখন দুজন মিলে ফ্ল্যাট বাসায় থাকে। দুজনেই এবার ফাইনাল ইয়ারে পড়ছে। বিশেষ কাজে দুজনের জন্য মাহিন ঢাকার বাইরে গিয়েছিল। কাজ শেষ করে রাতের গাড়িতে রওনা হয়ে সকালে বাসায় ফিরেছে। ঘণ্টাখানেক ধরে ছোঁয়া ওদের বাড়ির ভিতরের পুকুরের শান বাঁধানো ঘাটের সিঁড়িতে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে নীরবে কান্না করে যাচ্ছে মেয়েটা। অনুভবে ঢাকা চলে যাবার কথা শুনে রুমে এসে বসেছিল। মনে অনেকটা স্বস্তি মিলেছিল কথাটা শুনে। পরক্ষণে অনিশা রুমে এসে ছোঁয়াকে অন্যমনস্ক অবস্থায় দেখে। বেশ বুঝতে পারছে মেয়েটার মনের ওপর দিয়ে কি যাচ্ছে। কিছু কষ্ট যে ওগুলো অন্য কারোর সাথে শেয়ার করা যায় না, মনের কষ্ট মনেই চাপা দিয়ে রাখতে হয়। মেয়েটার অবস্থাও তাই হয়েছে। অনিশা ওকে ডাক দিতেই ছোঁয়া চমকে ওঠে, নিজেকে ধাতস্থ করে বলে, আপু কিছু বলবে?
বলবো। শোন, মন খারাপ করিস না। তোর এমন অবস্থার জন্য আমাদের কারোর মন ভালো নেই। আর এভাবে চুপ করে থাকলেও তো চলবে না। আমার ভাইটাকে ফোন দে ছোঁয়া, কথা বল, দেখ ও কি বলে। কিন্তু আপু, সে যদি কথা না বলে? বলবে, তুই একবার কল দিয়ে দেখ। এরপরেই অনিশার থেকে নম্বর নিয়ে ছোঁয়া অনুভবকে কল দেয়। আর কল দেওয়ার অপরাধে অনুভবের কাছ থেকে ছোঁয়াকে অপমানিত হতে হলো। সেই সময় থেকে ভারাক্রান্ত মন নিয়ে বেচারি এখনো বসে আছে। পুকুরের স্বচ্ছ জলে ছোঁয়া ও নিজের চেহারা দেখতে পায়। একধানে চেয়ে রয় নিজের প্রতিবিম্বর দিকে, ভাবতে থাকে নিজের জীবনের কিছু কথা। বিয়ে নিয়ে ওর মনে তেমন কোনো স্বপ্ন ছিল না, তবে অনুভবকে নিয়ে ওর মনে যখন থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছে, সেই থেকে অনুভবকে নিয়ে ভাবতে ওর ভীষণ ভালো লাগতো। প্রথম ও এর কারণটা বুঝতে ব্যর্থ হলেও ঠিক একটা সময় ও বুঝে যায় এটাই ভালোবাসা। কিন্তু ও ভালো করেই জানতো এই কথাটা জীবনেও অনুভবকে বলতে পারবে না। তাতে কি হয়েছে? মানুষটাকে নিয়ে ভাবতে তো দোষের কিছু নেই। মন থেকে কিছু চাইলে নাকি আল্লাহ ফিরিয়ে দেয় না, এই বিশ্বাসটাই ছোঁয়ার মনে ছিল। আরও ভাবতে থাকে, অনুভব বাড়ি আসলে ছোঁয়া অনুভবের সামনে কখনো যেত না, তবে লুকিয়ে লুকিয়ে ওকে দেখতো। অনুভব ঘুমিয়ে থাকলে ওর রুমের জানালার ফাঁক ফোকর দিয়ে ছোঁয়া এক নজর অনুভবকে দেখার চেষ্টা করতো। আর সেই মানুষটা ওর স্বামী। এই কথা ভাবতেই মনের মাঝে যতটা সুখানুভব হয়, তার চাইতে হাজারো গুণ কষ্ট হচ্ছে এটা ভেবে যে স্বামীর থেকে বইয়ের অধিকারটাও পাচ্ছে না। এতটাই অযোগ্য ও, নাকি দেখতে খারাপ, নাকি রূপগুণ কোনোটাই ওর মধ্যে বিদ্যমান নেই। তার উপর আজ যা বললো তাতে করে সামনে দিনগুলোতে কি হবে সেটাই ওর বুঝে আসছে না। এইভাবে নিজেকে হাজারো প্রশ্নে জর্জরিত করতে থাকে, কিন্তু ফলাফল শূন্য। কে দেবে এই প্রশ্নের উত্তর? মনে মনে আওড়াতে থাকে। থাক না, কিছু প্রশ্নের উত্তর অজান্তেই শান্তি। ভাবনার মাঝেই বড় মায়ের ডাক শুনতে পায়। তড়িঘড়ি করে চোখের জল মুছে নিজেকে হাসি মুখ করে উঠে যায় সেখান থেকে। অনুভব এক ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে আসে। মাহিন তখন রান্নাঘরে রান্না করছে। মাহিনকে হাঁক ছেড়ে বলতে থাকে, ফিরে আসার পর থেকে একটা কথাও বলছিস না, ব্যাপার কি বলতো? কথা বলার সুযোগ দিয়েছিস নাকি? আসার পরই তো ঘুমিয়ে গেলি। ভাই, রান্না কত দূর? খুব খিদে পেয়েছে রে। এত ক্ষুধা কেন পেটে? আর বলিস না, গতকাল সকালে খেয়েছি আর এখন অবধি বাইরের টুকটাক খাবার ছাড়া কিছুই পেটে যায়নি। তুই টেবিলে বসে পড়, আমার রান্না শেষ, নিয়ে আসতেছি। বলেই মাহিন একে একে খাবারগুলো টেবিলে এনে রাখতে শুরু করে। মাহিন খুব ভালো রান্না পারে, তাই অনুভবকে আর কষ্ট করে রান্না করতে হয় না। আগে অনুভব যাও চেষ্টা করতো, সেগুলো মুখে তোলার মতো ছিল না, তাই মাহিন স্পষ্ট জানিয়ে দেয়, ভাই, তোর আর রান্না করা লাগবে না, আমি করে নিব। তুই শুধু কষ্ট করে সময়মতো খেয়ে নিস। ব্যাস, অনুভবের রান্নাঘর থেকে ছুটি মেলে। এমন ভাই থাকলে তো জীবনে শান্তি আর শান্তি। এমনিতে মাহিন ছেলেটা অনেক ভালো মনের একজন, শান্ত স্বভাবের আর লেখাপড়াও ভালো। দুজনেই খাবার খাচ্ছে আর খাওয়ার এক পর্যায়ে মাহিন বলে ওঠে, শুনলাম কাল বাড়ি গিয়েছিলে। হ্যাঁ, ঠিক শুনেছিস। তা হঠাৎ কি জন্য গেলে, আর আমাকে তো বললি না? এবার অনুভব ওর হৃদয় কুঁচকে মাহিনের দিকে চেয়ে বলে, আমার মনে হয় মা তোকে সবটাই বলেছে, তাই আশা করি আমার আর কিছু বলার লাগবে না। হ্যাঁ, আমি সব শুনেছি। খালা আমাকে সব বলেছে, কিন্তু তুই যা করেছিস কাজটা মোটেও ঠিক করিসনি। এবার খেতে খেতেই অনুভব উত্তর দেয়, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বুঝি, তাই জ্ঞান দিতে আসবি না। মাহিন তাচ্ছিল্যে হাসি হেসে বলতে থাকে, ঠিক বলেছিস। যারা বেশি জ্ঞানী তাদের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা কারোর থাকে না। একটা কথা বলে রাখি, ছোঁয়ার মতো মেয়েকে কষ্ট দিলে আর প্রত্যেকটা কষ্টের ফল তোকেই ভোগ করতে হবে। কথাগুলো শুনে অনুভব ভাবলেশীন উত্তর দেয়, এত দরদ কেন ওর প্রতি? কথাটা শুনে মাহিনের মনে একটু রাগ লাগে, তবুও রাগ সংবরণ করে বলে উঠে, ভুলে যাস না ছোঁয়াকে আমি কি নজরে দেখি। সেই ছোটবেলা থেকে ওকে আমি চিনি, জানি। তোর চাচার মেয়ে হলে কি হবে, তোর চাইতে মেয়েটাকে আমি খুব ভালো করেই জানি। আর বড় ভাইয়ের মতো সম্মান করে ও আমায়, তাই ছোট বোনের প্রতি দরদ থাকাটা স্বাভাবিক নয় কি? ভাই, এসব কথা থাক, এখন খেতে দে। বলেই খাওয়ায় মনোযোগ দেয় অনুভব, কিন্তু ওর হাব ভাব মাহিনের একদমই সহ্য হচ্ছে না। কিভাবে পারলো ও এমনটা করতে? এত ভালো একটা মেয়েকে কষ্ট দিচ্ছে, আর দিব্যি সে ফুরফুরে মেজাজে আছে। দুজনের খাওয়া শেষ, অনুভব উঠে হাত ধুয়ে রুমের দিকে পা বাড়াতে যাবে, তখনই মাহিন বলে ওঠে, আসল ডায়মন্ড ছেড়ে নকল ডায়মন্ডের পিছনে ঘুরছিস। মনে রাখিস, একদিন তোকে পস্তাতে হবে, আর সেদিন কিন্তু নিজেকে শুধরানোর সুযোগ পাবি না, মনে রাখিস।
আকবর ও জামিল মৃধা একসাথে সকালে নাস্তা সেরে খোশ গল্পে মেতে উঠেছে। দুজন এইটা সেটা নিয়ে কথা বলছে আর মাঝে মধ্যে হাসছে। দুজনকে দেখেই বোঝা যাচ্ছে ভাই থেকে বেয়াই সম্পর্কে রূপ নেওয়াতে দুজনের মধ্যে সুখ সুখ ভাবটা যেন দ্বিগুণ হয়েছে। সেই সময় শিউলি বেগম একটি কাচের হাত প্লেটে করে দুটো পান সাজিয়ে এগিয়ে যায় তাদের নিকট। শিউলি বেগমের হাত থেকে পান দুটো নিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে খেতে থাকে দুজনে। তাদের এমন হাসি মাখা মুখ দেখে শিউলি বেগমের সুখের অন্ত নেই, কিন্তু পরক্ষণে ছেলের কথা ভাবতেই মনে বিষণ্ণতা ভর করে ছেলেটার কবে সুবুদ্ধি হবে। তার উপর স্বামী রাগ দেখিয়ে ছেলেকে যা বলেছে, এরপরে যদি ছেলে সত্যি সত্যি বাড়ি না ফেরে। মনের মধ্যে এক অজানা ভয়ের শঙ্কা দেখা দেয়। ঠিক তখনই ছোঁয়া সেখানে আসে। ওকে দেখি বড় বাবা মানে ওর শ্বশুর কাছে ডাকে বসায়। ছোঁয়া পরনের শাড়ির আঁচল মাথায় টেনে ঠিকঠাক করে পাশে বসে। আকবর মৃধা হাসি মুখে জামিল মৃধাকে বলে, দেখ জামিল, এই দুদিনের মধ্যে তোর মেয়েটি আমার বৌমা হয়ে গেল। কেমন পরিবর্তন হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আমি আমার হারানো মাকে ফিরে পেয়েছি। দেখতে একদমই আমার মায়ের মতো লাগছে। কথাটা শুনে ছোঁয়া লজ্জা পাচ্ছে। আগে তো এমন অনুভূতি হয়নি। সবার সামনে হেসে খেলে বেরিয়েছে, অথচ এখন কেমন জড়তা কাজ করছে। ভালো করে কথা বলতে পারছে না, তারপরে সব জড়তা পাশে রেখে বলে ফেলে, বড় বাবা একটা কথা বলতাম। আরে বলে ফেলমা, আমরা সবাই শুনতে চাই তোর কথা। বলছিলাম কি, এইচএসসি পরীক্ষার রেজাল্ট তো পেলাম, এখন ভর্তির জন্য কোচিং করা দরকার, সেটার ব্যাপারে। ও এই কথা, কোচিং করতে হবে করবি। প্রয়োজন হলে ঢাকাতে কোনো কোচিংয়ে ভর্তি করিয়ে দিব। এসব নিয়ে কোনো চিন্তা করিস না, শুধু মন দিয়ে লেখাপড়া করবি। এসএসসিতে যেমন ভালো রেজাল্ট করেছিস তেমনই ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে কিন্তু। বড় বাবা, কিন্তু আমার ঢাকাতে কোচিং না করলেও চলবে, এখানেও ভালোভাবে কোচিং করায়। শুধু পরীক্ষার সময় ঢাকাতে গিয়ে পরীক্ষা দিলেই হবে। ঠিক আছে, তুই যেমনটি চাস তেমনই হবে। ভাইয়ের কথা শুনে জামিল মৃধা বলে উঠে, কিন্তু ভাবি আপনি একা, অনিশাও একটা সময় ওর স্বামীর কাছে চলে যাবে। আর একমাত্র ছেলের বউ, তাকেও যদি দূরে পাঠিয়ে দেন তাহলে কেমনে হবে? সে সব নিয়ে ভাবতে হবে না। আমরা আমাদের এই ছোঁয়া মাকে পড়াবো, ঢাকাতেই পড়াবো। আমার মেয়েটাকে যেভাবে শহরে পড়িয়ে শিক্ষিত করেছি, ছেলেটাও ভার্সিটিতে পড়ছে, তেমনি ছোঁয়াকেও তাই করাবো। এই নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমরা ভালো থাকবো। স্ত্রীর কথায় আকবর মৃধাও সায় দিয়ে বলে, আনিসের মা ঠিকই বলেছে। আর শোন, একদম চিন্তা করিস না। আজকালকের দিনের মেয়েদের শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের পায়ে দাঁড়ানোটা জরুরি। এরপরে চাকরি করলে করবে, না হলে সংসার আর বাচ্চা সামলাতেও তো মেয়েদের শিক্ষার গুরুত্ব অনেক। আর এখন থেকে ওর সব কিছুর দায়িত্ব আমার ছেলের কিছু করা লাগবে না। আমার ছোঁয়া মায়ের জন্য আমিই তো আছি। কথাগুলো শুনে জামিল মৃধার আনন্দে চোখে জল চলে আসে। ভেবেছিল হয়তো ভাইয়ের ছেলের সাথে মেয়ের বিয়ে হলে লেখাপড়া আর করা হবে না, বা দরকারও হবে না, কারণ আকবর মৃধার ধন সম্পত্তি, টাকা পয়সার অভাব নেই। ছেলের বউকে লেখাপড়া করিয়ে চাকরি বাকরির দরকার হবে না। কিন্তু তার মনের ধারণাটা ভুল প্রমাণিত করে দিল ভাই আকবর। সত্যিই মেয়েটার ভাগ্য ভালো, না হলে আজকাল এমন শ্বশুর শাশুড়ি কয়জন পায়। মৃধা বাড়িতে দুটো পাকা ঘর, একটি আকবর মৃধার আর একটি জামিল মৃধার। অনেক বড় জায়গা নিয়ে বাড়িটি। বাড়ির চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, ভেতরে শান বাঁধানো পুকুর রয়েছে, জমি জামাও রয়েছে অনেক। একটা সময় দুজন একই সাথে লেখাপড়া শেষ করে এরপরে আকবর মৃধা আর্মিতে জয়েন করেন। অন্যদিকে জামিল মৃধা ব্যবসা করত, এখনও তার ব্যবসা চলমান রয়েছে। এখন আকবর মৃধা অবসরপ্রাপ্ত জীবনযাপন করছে, নিজের শহরে সেটেল হয়নি, কিন্তু ছেলে মেয়েদের সেই সুযোগ করে দিয়েছেন। অনিশা গ্র্যাজুয়েশন শেষ করেছে ও ঢাকার পাবলিক ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। আকবর মৃধার ঘনিষ্ঠ বন্ধু জাহিদ খান, একসময় সেও আর্মিতে চাকরি করতেন। এখন সে অবসরপ্রাপ্ত। একটা সময় সে বন্ধু অনিশাকে দেখে পছন্দ করে নিজের ছেলে রাহাতের জন্য। এরপরই পারিবারিকভাবে বিয়ে অনিশা আর রাহাতের ঘরোয়াভাবে বিয়ে হয়, কিন্তু এখনও তুলে নেয়নি। রাহাত কানাডাতেই থাকে। ও দেশে আসলে বড় করে অনুষ্ঠান করা হবে। ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে অনুভব। মাহিনও গোছগাছ করে রেখেছে যাওয়ার জন্য। একসাথেই বের হবে দুজনে। বের হওয়ার আগ মুহূর্তে অনুভব মাহিনকে বলে, ভার্সিটিতে গিয়ে পরিচিত কাউকে আমার বিয়ের খবরটা বলিস না। আমি চাই না কেউ জানুক আমি বিয়ে করেছি। মাহিন ওর পানে না তাকিয়ে বলে, আমার এত ঠেকা পড়েনি তোর বিয়ের খবর রটিয়ে বেড়াবো। সময় হলে তুই নিজেই বলে কুল পাবি না।
মাহিনের কথাগুলো শুনতে অনুভবের কাছে ঠিক তিতা করলার মতো লাগলো, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। এরপরে দুজনে বাসা থেকে বের হয়। অনুভবের নিজস্ব বাইক আছে, এটা ওর খুব শখের বাইক। যদিও প্রথমে আকবর মৃধা ছেলেকে বাইক কিনে দিতে চায়নি, কিন্তু অনেক বলেই কয়ে বাবার থেকে বাইক কেনার পারমিশন নিয়েছিল অনুভব। শেষে বাধ্য হয়ে বাইকটা কিনে দেয় আকবর মৃধা। গ্যারেজ থেকে বাইক বের করে উঠে বসে অনুভব, ওর পেছনে মাহিন উঠে বসে। এরপর হেলমেট পরে নেয় দুজনে। সারা রাস্তায় জ্যাম পার করে 10 মিনিটের জায়গায় প্রায় ঘন্টা লেগে যায় ভার্সিটি পৌঁছতে। এরপরে যে যার ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে অনুভব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় ওর এক সহপাঠী রবিন এসে অনুভবকে ডেকে একটু সাইডে নিয়ে যায়। অনেকক্ষণ ধরে কি একটা বিষয় নিয়ে কথা বলে। একটা সময় রবিন মোবাইলে কিছু একটা দেখায়, সেটা দেখে অনুভবের রাগের চক্ষু লাল হয়ে যায়। পর মুহূর্তে সেখান থেকে চলে আসে। অন্য বন্ধুরা পেছন থেকে ডাকলেও অনুভব আর এক মুহূর্ত দাঁড়ায়নি, বাইক নিয়ে বের হয়ে যায়। এদিকে মাহিন ওকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। কয়েকবার কল দিল, ফোন বন্ধ পায়। আহত মনে একাই বাসায় চলে যায়। অনুভব অনেক রাতে বাসায় ফেরে। মাহিন ওকে এক নজর দেখে বুঝতে পারে ওর মন ভালো নেই। এই কয়েক ঘন্টার ব্যবধানে চেহারায় উস্কো খুস্কো ভাব পরিলক্ষিত হচ্ছে। মাহিন ওকে নিয়ে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিল আর ফোন বন্ধ ছিল কেন, কিন্তু অনুভব নিরুত্তর। রুমে গিয়ে কোনো মতে কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সে রাতে না খেয়ে অনুভব ঘুমিয়ে যায়। মাহিন এতটুকু বুঝতে পেরেছে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য অনুভবের এই অবস্থা। তবে ও কিছুটা একটা আন্দাজ করে আর ভাবে বিষয়টা নিজেই খুঁটিয়ে দেখবে। এটা ওর দায়িত্ব। ভাইয়ের খারাপ কিছু হোক সেটা ও কিছুতেই হতে দেবে না। অনুভব ওকে সহজে সবটা বলবে না, তাই মাহিন মনে মনে ভেবে নেয় যাই ঘটুক না কেন সেটার কারণ ওকে খুঁজে বের করতে হবে। কয়েকদিন পরের কথা। অনুভবের দিনকাল এখন স্বাভাবিক নিয়মে পার হচ্ছে। বাবার সেদিনের কথা শুনে আর তার সাথে কথা হয়নি, তবে নিয়ম করে মা আর বোনের সাথে কথা হয়। মনে রাগ পুষি রেখে ছুটি পেলেও এর মধ্যে বাড়িতে যায়নি। আর ছোঁয়ার কথা তো ওর মনেই পড়ে না। অথচ ছোঁয়ার এক বুক আশা নিয়ে ওর পথ চেয়ে আছে। সেটা অবশ্য অনুভবের না জানারই কথা, কারণ অনুভবের মনে বিন্দুমাত্র জায়গা ছোঁয়ার জন্য নেই। আজ ভার্সিটি থেকে বাসায় এসে অনুভব বোনকে কল দেয়। হ্যালো আপু, কেমন আছো? ভালো। তুই? এই তো ভালো, কিন্তু আপু। কি হয়েছে? কোনো সমস্যা? আপু টাকার দরকার ছিল খুব, পরিমাণটা বেশি, তাই বললাম। তো বাবাকে ফোন দে। তোমাকে ফোন দিয়েছি, তুমি ম্যানেজ করে দিবা। আমি বাবার কাছে চাইতে পারবো না। না ভাই, আমি এখন দিতে পারবো না, আমার হাত খালি। তুই বরং বাবার কাছ থেকেই চেয়ে নিস। আপু তুমি ভালো করেই জানো বাবা দিবে না, তারপরও চাইতে বলো। আমার টিউশনের টাকা শেষ, হাত পুরাই খালি, না হলে আমি চাইতাম না। শোন ভাই, বাবা কি বললো সেটা মনে ধরে না রেখে বাড়ি চলে আয়। বাবা তোকে কাছে পেলে তার মনের সব রাগ গুলে পানি হয়ে যাবে। আর বাবা ছাড়া কিন্তু তোর কোনো গতি নাই, তাই ভেবে দেখ। অনুভব বোনের কথাগুলো ভেবে দেখে আসলে বাবা মা রাগ হতেই পারে, আর এইভাবে রাগের বশে কতদিন বাড়ি না গিয়ে থাকতে পারবে। তার চাইতে বরং গিয়ে টাকাটা আনতে পারলে ভালো হবে। দেরি হলে ওরই সমস্যা হবে। কিন্তু ছোঁয়ার কথা ভেবেই যা আমার মতামত পরিবর্তন করে নেয়। না বাড়ি গেলে ছোঁয়া ওর কাছে আসতে চাইবে, আবার ভাবে এই সব এখন ভাবলে চলবে না। বাবার থেকে টাকাটা হাতে পেলেই সোজা চলে আসবে। মনে মনে হিসেব নিকেশ করে শেষ করে বোনকে বলে আগামীকাল ও বাড়ি আসতেছে। বলেই ফোন রেখে দেয়। ভাইয়ের কথা শুনে অনিশা তো মহা খুশি। ওই সময় মা আর বাবাকে জানিয়ে দেয় অনুভব কাল আসতেছে। শিউলি বেগম তো শুনে খুশিতে আত্মহারা। আকবর মৃধাও মনে মনে খুশি, তবে প্রকাশ করছে না। তার বিশ্বাস ছিল ছেলেকে যতই করা কথা শোনাক না কেন ছেলেকে আসতেই হবে। অনিশার কাছে অনুভব কখনো কোনো কিছু চেয়ে নিরাশ হয়নি, কিন্তু আজ টাকাটা অনিশা দিতে পারত। শুধুমাত্র ভাইকে কায়দা করে বাড়ি ফিরিয়ে আনার জন্য টাকাটা দিতে অস্বীকার করে। এইসব ভেবে বড়সড় একটা দম ফেলে অনুভবের রুমে চলে যায়। খবরটা ছোঁয়াকে জানাতে হবে। ছোঁয়া বিছানায় উপর হয়ে বই পড়ছিল। ভর্তি পরীক্ষার প্রস্তুতি পুরো দমে নিচ্ছে, তাই আপাতত লেখাপড়ার মনটা বেশি দিচ্ছে। বাকি সময়টা ও অনুভবকে নিয়ে ভেবে কাটায়। এই যে পড়ার মাঝেও মুখে কলম করে অনুভবের কথাই ভাবছে। যতই সিরিয়াস হোক না কেন লেখাপড়ার মাঝে অনুভবের ভাবনা ওর মনে ঠিক উকি দিচ্ছে। ভাবছে আর মিটিমিটি হাসছে। তখনই অনিশা এসে ওকে ডাক দেয়। ছোঁয়া উঠে বসে পড়ে। কিছু বলতে আপু? বলবো। ছোঁয়া, তোর জন্য সুসংবাদ আছে। সুসংবাদ? আন্দাজ কর তো। দুলা ভাই আসতেছে, তাই না? না, হয়নি। তাহলে আর কি হতে পারে? আরে বুদ্ধু, আমার ভাইটার কথা ভুলে গেলি নাকি? ও
অনুভব কাল বাড়ি আসবে। কথাটা শুনেই ছোঁয়ার মনে লাড্ডু ফোটে। সত্যি আপু? সত্যি। আর শোন, নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওর সামনে যাবি, যেন ওর নজর না ফেলে, কেমন? কথাটা শুনেই ছোঁয়ার উপর একরাশ লজ্জা ভর করে। বড় বোন হয়ে কী সব বলছে। আরে এত লজ্জার কি আছে? শোন, পুরুষ মানুষ বলে কথা, তাই যা বললাম তাই করবি। আপু, তুমি বলবে তাই করব। ছোঁয়া, বলো আপু। এ কদিন অনেক কষ্ট পেয়েছিস, তাই না রে? আমার ভাইটা বুঝলো না, তবে বুঝবে, দেখিস ঠিক সবটা মেনে নেবে। আপু, দুলাভাইকে ছাড়া তোমার কেমন লাগে? প্রথম প্রথম খুব খারাপ লাগতো, পরে আস্তে আস্তে ঠিক সয়ে গেছে। আপু, আমারও প্রথম কয়েকদিন খুব খারাপ লাগতো, এখন সয়ে গেছে। তুমি তো ভাইয়ের ছোঁয়া পেয়েছো, ভালোবাসা পেয়েছো, সে তোমায় অনেক ভালোবাসে। আর আমি তো কিছুই পাইনি, তাই আমার কষ্ট পাওয়া যেন সবই বৃথা। এসব বাদ দে তো, কাল কি হবে সেটাই ভাব। ঠিক আছে আপু। অনিশা কথা শেষ করে চলে যায় আর ছোঁয়ার মনে অস্থিরতা বাড়তে থাকে। এই কয়েকদিন স্বাভাবিক ছিল, কিন্তু তার আসার সংবাদ শুনে হার্টবিট অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। সত্যি কি হবে কাল? রেস্টুরেন্টে বসে আছে ছোঁয়া, সাথে আছে ওর বেস্টু বিথি। এখানে আসার পর থেকে আনমনে ভাবনা চিন্তায় নিমগ্ন ছোঁয়া। যদিও এর কারণসমূহ বিথির কিছুটা জানা আছে, ছোঁয়ার মন খারাপের কারণগুলো একমাত্র বিথিকেই মন খুলে বলতে পারে। এই মেয়েটার কাছে ওর সব দুঃখ কষ্টের কথা শেয়ার করে শান্তি পায়। ওর অবস্থা দেখে বিথি কিছু একটা আন্দাজ করতে পারলেও পুরোটা না শুনলে তো বুঝতে পারবে না। তাই ছোঁয়াকে কয়েকবার জিজ্ঞেস করলেও জবাব পায়নি আসলে কি হয়েছে ওর। ছোঁয়া কিছু বলছে না দেখে বিথিও চুপচাপ বসে থাকে। এভাবে অনেকটা সময় পার হওয়ার পর ছোঁয়া বলে ওঠে, আচ্ছা বিথি, আমি দেখতে কি সুন্দর না? ওর এমন প্রশ্নে বিথি বোকা বনে যায়। ওর কথা প্রেক্ষিতে বিথি বলে, এটা কেমন কথা? অবশ্যই তুই সুন্দর, শুধু সুন্দর না, যথেষ্ট সুন্দরী। আচ্ছা, এসব কেন বলছিস বলতো? তুই তো সবই জানিস, বিয়েটা যেভাবেই হোক হয়েছে, কিন্তু সে তো আমাকে পছন্দ, দূরে থাক, সহ্য করতে পারছে না, এমনকি আমার কথাও না। কি করব বলতো? আরে এসব নিয়ে ভাবিস না। আচ্ছা একটা কথা বলতো, ভাইয়া কি কাউকে পছন্দ করে? মানে আমি বলতে চাচ্ছি যে ভাইয়া এত সুন্দর আর স্মার্ট, তার উপর পাবলিক ভার্সিটিতে পড়ে, রিলেশন থাকতেই পারে। না, তেমন তো কখনো শুনিনি। আর সেরকম কিছু হলে তো অবশ্যই বাসার কেউ না কেউ জানতো। তাহলে সমস্যাটা কোথায় সেটাই বুঝতে পারছি না। আমার এমন পরীর মতো বান্ধবীকে ইগনোর কেন করছে, এটা ঠিক করছে না ভাইয়া। তবে কি জানিস, আমার মনে হয় সব কিছু দ্রুত আর হঠাৎ হওয়াতে সেরে গেছে। তাছাড়া সে তো এখনো স্টুডেন্ট। ওর কথাগুলো শুনে ছোঁয়া গ্রহণযোগ্য মনে হয়, কথায় যথেষ্ট যুক্তি আছে। শোন না, আজ সে বাড়িতে আসতেছে। আরে বাহ, তাই নাকি? ছোঁয়া একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, ও, এর জন্যই ভাবি আমার বেস্টু কি এমন ভাবনা চিন্তায় মগ্ন রয়েছে। কি করা যায় বলতো? মানে কি করলে তার অ্যাটেনশন পাবো? আমি না কিছুই ভেবে কুল পাচ্ছি না। আমি সত্যি নার্ভাস হয়ে যাচ্ছি এসব ভেবে। আরে নিজেকে ঠিক রাখ, আর এমনভাবে সাজগোজ করবি যেন তার চোখ ফিরতে না পারে। পুরুষ মানুষের চোখে নদীদের সৌন্দর্যটা আগে নজরে আসে, এরপর যা হবার। ওর কথা শুনে ছোঁয়া আরো লজ্জা পায়। কি সব বলছিস তুই? আমি পারবো তো এসব করতে? আরে পারবি, 100 বার পারবি, পারতে তোকে হবেই। কিন্তু এসব ভেবে এক্ষুনি আমার শরীর কাঁপছে, মনে হচ্ছে তার সামনেই যেতে পারবো না। আরে দূর, কি সব বলিস? লজ্জা শরম এক পাশে রেখে যা বলছি তাই করবি। ইস দোষ, আমার আর লেখাপড়া করতে ভালো লাগে না। তোর মতো এমনি বিয়েটা হলে বেঁচে যেতাম। লেখাপড়া সত্যি প্যারাময় লাগে। ফাজিল মাইয়া, কি সব বলছিস? এখন যেমন আছিস ভালো আছিস, বরং বিয়ে মানেই টেনশনযুক্ত জীবন। ফ্রি আসছিস তো তাই বুঝতেছিস না, পরে ঠিক বুঝবি। চল, এখন বের হতে হবে। চল। দুপুর গড়িয়ে বিকেল প্রায়, ছেলে বাড়ি আসবে তাই শিউলি বেগম অনেক রান্না বান্না করেছে। ফুরফুরে মেজাজে আছে সে। বিয়ের দিন সেই যে ছেলেটা বাড়ি থেকে গেছে, আজ প্রায় মাস খানেক পরেই ফিরছে। আনন্দ হবারই কথা। এদিকে ছোঁয়া রুমের মধ্যে পায়চারি করছে, আবার কিছুক্ষণ খাটের উপর বসে থাকে। কি করবে বুঝে উঠতে পারছে না।
সময় মতো যত যাচ্ছে ততই মনের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। বেচারি গিয়েছিল একটু শাশুড়ির রান্নার কাজে সাহায্য করতে, কিন্তু না, অনিশা আর শিউলি বেগম মিলে ওকে একদমই কিছু করতে নিষেধ করেছে। তাদের একটাই কথা, ছেলে আসতেছে, তাই ও যেন পরিপাটি হয়ে রুমেই থাকে, এটাই ওর বড় কাজ। সে সব শুনে ছোঁয়া রুমে চলে আসে। কি মুসিবতে পড়লো, কাজ করলে একটু টেনশন ফ্রি থাকতে পারতো, তা না, মহারাজের জন্য সেজেগুজে বসে থাকতে হবে নাকি। ঠিক সেই সময় পড়শি আসে বোনের কাছে। আপু কি করছো? দেখিস না বসে আছি। তাই তো দেখছি, কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? মন খারাপ নাকি শরীর খারাপ? কিছু হয়নি, ঠিক আছি। আপু, দুলাভাই নাকি আসতেছে। দুলাভাই? আমি ঠিক করেছি অনুভব ভাইয়াকে আমি দুলাভাই বলেই ডাকবো, আর অনেক জ্বালাবো। একটা মাত্র শালিকা হই, ব্যাপারটা কেমন হবে বলো তো? জানি না। এই তুই যা তো, এমনিতে অনেক প্যারায় আছে। বারে, তোমার বর আসতেছে, এটা তো খুশির সংবাদ। আমি হলে তো এভাবে বসে না থেকে খুশিতে নাচতাম। ও তাই বুঝি? দাঁড়া, আমি বাবাকে বলেই তোর বিয়েটা দিয়ে দিব, তখন বুঝবি কেমন মজা। শোনো আপু, আমার বিয়ে করতে এখনো অনেক দেরি, সবে মাত্র ক্লাস 9-এ পড়ি। তোমার মতো এত এত আর্লি আমার বিয়ে করার শখ নেই। তবে রে, আমি শখ করে করেছি না। আরে আপু, রাগ করেন না, মজা করছি তো। আপু, আজ কিন্তু আমি তোমায় সাজিয়ে দিব। বোনের কথা শুনে ছোঁয়া সায় দেয়। সন্ধ্যার একটু আগে অনুভব বাড়ির ভেতর প্রবেশ করে। ড্রয়িং রুমে আকবর ও জামিল মৃধা বসেছিলেন। অনুভব তাদের দেখে কাঁধের ব্যাগটি রেখে বিনয়ের সাথে সালাম বিনিময় করে। বাবা আর শ্বশুরের সাথে হাসি মুখে কিছুক্ষণ কথা বলে। এরপরে আকবর মৃধা ছেলেকে রুমে যেতে বলে অনুভব উঠে ভেতরের রুমে গিয়ে মা আর বোনের সাথে দেখা করে। শিউলি বেগম ছেলেকে পেয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অনুভব মাকে সান্ত্বনা দেয়, থামতে বলে, কিন্তু সে থামছে না। শিউলি বেগমের একটাই প্রশ্ন, কেন সেদিন অনুভব ওভাবে কাউকে কিছু না বলে চলে গিয়েছিল। অনুভব কি উত্তর দেবে ভেবে পায় না, নীরব থাকে। অনিশা মাকে শান্ত করে ভাইকে রুমে গিয়ে ফ্রেশ হতে বলে। অনুভব মাকে ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। মনে মনে ওর একটাই চিন্তা ছিল, রুমে গেলেই মনে হয় ছোঁয়ার সাথে দেখা হবে, কিন্তু মনে প্রাণে খুব করে চায় দেখা না হোক। রুমে ঢুকে প্রথমেই চারপাশে চোখ বুলিয়ে নেয়, এরপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছোঁয়া রুমে নেই। দরজা চাপিয়ে খাটে পা ঝুলিয়ে শুয়ে পড়ে। অনেকদিন বাদে নিজের রুমে গা এড়িয়ে দিতে পেরে মনের মাঝে অন্যরকম শান্তি অনুভব হচ্ছে। ও আরও লক্ষ্য করে রুমটা আগের চাইতে বেশ সাজানো গোছানো অবস্থায় আছে। এত কিছু আমলে না নিয়ে কিছুক্ষণ শুয়ে থেকে ফ্রেশ হতে যায়। এদিকে ছোঁয়া ওদের ঘরে গিয়ে ওর রুমে বসে আছে। অনুভবের আসার কথা শুনে রুম থেকে বের হয়ে যায়, সাহস পাচ্ছিল না ওর রুমে বসে থাকতে। এদিকে অনিশা আর শিউলি বেগম ছোঁয়াকে ডাকছে, কিন্তু তার খবর নেই। পরে পড়শি এসে জানায় ছোঁয়া ওদের ঘরে আছে। শিউলি বেগম হতাশার স্বরে বলে ওঠে, দেখো মেয়ের কাণ্ড, কি করব এই মেয়েকে নিয়ে। আনিশা, তুই যা তো, ওকে নিয়ে আয় এর সঙ্গে করে। মায়ের কথা শুনে অনিশা বলে, আহ মা, থাক এখন, না পরেই ডেকে নিয়ে আসবো। মেয়ের কথা শুনে শিউলি বেগম আর কিছু বলে না। রাত প্রায় 10টার কাছাকাছি। অনুভব শেষ বিকেলে হালকা কিছু খেয়ে বাড়ির বাইরে চলে যায়, এলাকার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। অনেকদিন পর দেখা, তাই কয়টা বাজে সেটা খেয়াল করেনি। ওদের মধ্যেই একজন অনুভবকে বলে ওঠে, তোরই কপাল, এই বয়সে বাপে বিয়া দিছে, তাও নিজেদের মধ্যে। আরেকজন বলে বসে, ঠিক বলছিস, ওর তো সংসার চালানোর চিন্তাও করতে হবে না, বাপের অনেক আছে। আর আমাদের দেখ, এই বয়সে বিয়ার কথা মুখে আনলে আব্বা জুতা পেটা করবে। ওর কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। অনুভব ওদের কথার পিঠে কিছু বলেনি, নীরব হয়ে শুনছে। কী বা বলার আছে ওর, যেখানে বিয়েটাই ও মেনে নিতে পারছে না। আর এইসব কথা তো বাইরের কাউকে বলা মানে ওকে সবাই ভুল বুঝবে। সেই সময় ওর ফোনে কল আসে। মোবাইল হাতে নিয়ে দেখে অনিশার কল। রিসিভ করে বলে দেয় কিছুক্ষণের মধ্যেই আসছি। এরপরে যে যার মতো বিদায় নিয়ে চলে যায়। 8 ঘন্টা বাদেই অনুভব বাসায় আসে। এসে দেখে ওর জন্য সবাই না খেয়ে বসে আছে। এরপরে দু পরিবারের সবাই মিলে খেয়ে নেয়, শুধুমাত্র ছোঁয়া বাঁধে।
অনুভব এই সময়ের মধ্যে একটা বারও ওর কথা মনে করেনি। খেয়ে দেয়ে বাইরে বের হয়, একটু হাঁটাহাঁটি করে আবার ঘরে চলে আসে। রাত তখন 12টা বাজে। অনুভব নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। গায়ের টি শার্ট খুলে সামনে তাকাতেই চমকে যায়। বেডের ওপর ছোঁয়া সুন্দর করে সেজে গুজে বসা অবস্থায় আছে, মাথা নিচু করে রয়েছে ও। এই সময় ওকে দেখে কি রিয়াকশন দেবে অনুভব বুঝতে পারছে না। ধীরে ধীরে এগিয়ে যায় ছোঁয়ার নিকট। ছোঁয়া বুঝতে পারছে অনুভব ওর দিকে আসছে। একটা সময় অনুভব ওর কাছে গিয়ে দাঁড়ায়। কয়েক সেকেন্ড স্থির থেকে হুট করে ওর এক হাত ধরে টেনে ও এনে সামনে দাঁড় করায়। এবার ছোঁয়া ভীত অবস্থায় ওর দিকে চেয়ে পড়ে। বুঝতে পারছে ওর চেহারায় রাগের চাপ স্পষ্ট। এবার অনুভব ওর দিকে এগোয় আর ছোঁয়া পেছনের দিকে। এভাবে একটা সময় ছোঁয়া দেয়ালের সঙ্গে লেপ্টে যায়। অনুভব এসে ওর সামনে ঝুঁকে দাঁড়ায়। ছোঁয়া এবার লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলে। বুকের মধ্যে হাতুড়ি পেটার ক্রিয়াকলাপ চলছে। না জানি কখন কি ভয়ঙ্কর কিছু ঘটে যায় এখন। অনুভব এসে ছোঁয়ার সামনে ঝুঁকে দাঁড়ায়। ও এবার লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলে। বুকের মধ্যে হাতুড়ি পেটার ক্রিয়াকলাপ চলছে। না জানি কখন কি ভয়ঙ্কর কিছু ঘটে যায় এখন। ছোঁয়ার সব ভাবনা চিন্তে জল ঢেলে দেয় অনুভব। ওর বাম হাত দিয়ে শক্ত করে ছোঁয়ার গাল চেপে ধরে। অন্য হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ওর অধরের গাঢ় খয়েরি রঙের লিপস্টিক মুছে দেয় আর রাগে গজগজ করতে করতে বলে, এই তুই আমার রুমে কি করছিস? তোকে না বলেছি আমার আশেপাশে আসার চেষ্টা করবি না, আর সেই তুই এখানে সংসেজে এসেছিস। চোখ খুলে ছোঁয়া অনুভবের দিকে নজর দেয় রাগান্বিত স্বরে। ওর দাঁতে দাঁত চেপে বলা কথাগুলো স্বাভাবিক ভঙ্গিতে শুনছে। অনুভবের দেওয়া ছাপটা একটু জোরে হওয়াতে ছোঁয়ার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। তবুও ছোঁয়া অনিমেষ চোখে অনুভবের দিকে একটানে চেয়ে থাকে। দেখে মনে হচ্ছে তার দেওয়া এই ব্যথাটা ছোঁয়া বেশ উপভোগ করছে, কিন্তু এটা অনুভবের মোটেও সহ্য হচ্ছে না। তাই আবার বলতে থাকে, ভেবেছিস কি এত সেজে গুজে সামনে আসলেই ইমপ্রেস হয়ে যাব? বেশি বেশি আদর করব? এই যে আদর দিয়ে দিচ্ছি, কেমন লাগছে এবার? এমন কথা প্রেক্ষিতে ছোঁয়া ভাবলেশীল উত্তর দেয়, এই যন্ত্রণাদায়ক ব্যথাটাই আমার কাছে আদরের চাইতে কোনো অংশে কম না অনুভব। ভালোবেসে আদর না দিলেও সেই তো গালে ঠোঁটে আপনার মূল্যবান হাত দিয়ে ছুঁয়ে দিয়েছেন। বলুন তো লাভটা কার হলো? ওর কথা শুনে অনুভব রাগে আরো জোরে চেপে ধরে। তাতেও যেন ছোঁয়ার কিছু যায় আসে না। অনুভব মনে মনে ভাবছে এই মেয়েকে কি করা যায়। ওর গাল ছেড়ে উল্টো ঘুরে দাঁড়ায়। রাগে মাথার চুলগুলো দু হাত দিয়ে উল্টাতে থাকে। সত্যি অনেক রাগ উঠে গেছে ওর। আবারও ছোঁয়ার সামনে এগিয়ে যায় আর হাতের আঙুল উঁচিয়ে বলতে থাকে, বের হয়ে যা আমার রুম থেকে, না হলে খারাপ কিছু হয়ে যাবে কিন্তু। আর হ্যাঁ, আমার নাম ধরে ডাকার সাহস হলো কি করে? অধিকার না পেলে বুঝি নাম ধরে ডাকা যাবে না? না, একদমই যাবে না। ঠিক আছে, যখন অধিকার দেবেন তখন কিন্তু বলবো। এই তোকে কতবার বলবো আমি এই বিয়ে মানি না। অধিকার তো দূরের কথা, আর এক্ষুনি বের হয়ে যা আমার রুম থেকে। এবারের কথা শুনে ছোঁয়া আর কিছু না বলে দরজার দিকে পা বাড়ায়। অনুভব তখন কিছু একটা ভেবে থামতে বলে ওকে। ছোঁয়া দাঁড়িয়ে যায়। অনুভব এবার পা ঝুলিয়ে খাটের ওপর গিয়ে বসে আর বলে, কোথায় যাচ্ছিস? বাসর করবি না? কথাটা শুনে ছোঁয়া চমকে যায়, তবুও স্বাভাবিক ভঙ্গিতে বলে, যেটুকু পেয়েছি তাতেই মন ভরে গেছে, আপাতত এটুকুতেই চলবে। এ কথা বললে হবে না। আজ বাসর হবে, তবে অন্যভাবে। এই রুমে একটি খাট, টেবিল, ওয়ার্ড্রব, একটি মাত্র চেয়ার, একটি ড্রেসিং টেবিল রয়েছে। অনুভব ওকে চেয়ার টেনে সেখানে বসতে বলে ছোঁয়া বলে, আমাকে যেতে দিন, এখানে থাকার মতো মন নেই আমার। আর যদিও থাকি তাহলে আপনার জন্য সেটা ভালো হবে না। যেটা বলেছি সেটাই করবি। চেয়ার টেনে ওখানেই সারা রাত বসে থাকবি, আমি আমার খাটে ঘুমাবো। আর হ্যাঁ, একদমই বাইরে গিয়ে কাউকে কিছু বলবি তো অনেক খারাপ হবে। এবার ছোঁয়া অনুভবের একটু সামনে এসে ওর চোখের দিকে দৃষ্টি মিলিয়ে বলে, স্বামী স্ত্রীর মধ্যে যাই ঘটুক না কেন সেটা দোকান অবধি পৌঁছে দেওয়ার মতো মেয়ে আমি নই, ভরসা রাখতে পারেন। অনুভব নাক মুখ কুঁচকে ছোঁয়াকে স্টুপিড বলে খাটে গিয়ে শুয়ে পড়ে। ওর অবস্থা দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে ছোটখাটো একটা যুদ্ধ অনুভব পরাজিত হয়েছে। ছোঁয়া রুমের লাইট অফ করে ড্রিম লাইট অন করে খাটের সামনে চেয়ার টেনে বসে পড়ে।
ড্রিম লাইটের আলোতেও অনুভবকে স্পষ্ট দেখা যাচ্ছে। মনে মনে ভীষণ অভিমান হচ্ছে ওর। এত সুন্দর একটা বউ সামনে থাকতে পাশ বালিশ নিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ছে। এখন ওর করা কর্মকাণ্ডে ছোঁয়া কষ্ট পেলেও প্রকাশ করে না। ও জানে ওকে স্ট্রং থাকতে হবে। বিয়ে ব্যাপারটা মোটেও ছেলে খেলা নয়, বললেই ছেড়ে দেওয়া সম্ভব নয়। যেখানে এই মানুষটাকে ও মন প্রাণ উজাড় করে ভালোবাসে, সেখানে এতটুকু কষ্ট সহ্য করার মতো ক্ষমতা ওর আছে। এই যে ছুতে না পারলেও চোখের সামনে দেখছে, এতেই ওর শান্তি। কিছুক্ষণ পর পর অনুভব এপাশ ওপাশ ফিরছে আর ছোঁয়া ওকে দেখছে। এভাবে সময় পার হবে। কখন যে ছোঁয়ার চোখে ঘুম চলে এসেছে সেটা ওর জানা নেই। পড়শিটাকে ঘুম ভাঙে ছোঁয়ার। চোখ খুলে নিজের অবস্থান দেখে অবাক হয়ে যায়। খাটের উপর শোয়া ও, রুমে অনুভব নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে, তার মানে সে ভেতরে আছে। কিন্তু ও এখানে কিভাবে আসলো কিছুতেই মনে করতে পারছে না। শোয়া থেকে উঠে দরজা খুলতেই পড়শি রুমে ঢুকে পড়ে আর অনুভব কোথায় জানতে চায়। ছোঁয়া কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। পড়শি বোনের এমন আচরণে একটু অবাক হয়। ব্যাপারটা কি হলো বুঝতে পারছে না। মনে মনে ভাবছে, আরে কথার জবাব না দিয়ে চলে গেল। ঠিক ওই সময় অনুভব ওয়াশরুম থেকে বের হয়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে খাটের ওপর বসে পড়ে। পড়শি ওর সামনে চেয়ার টেনে বসে একটু আহ্লাদী স্বরে বলে ওঠে, দুলা ভাই কেমন আছেন? একমাত্র শালিকার খবর নিলেন না, ভেরি ব্যাড। অনুভব ওর কথা শুনে কোনো রিয়েক্ট করছে না। হাত মুখ মোছা শেষ করে আয়নার সামনে চুল ঠিক করতে করতে স্বাভাবিক ভঙ্গিমায় বলতে থাকে, কিরে, মায়ের খাওয়ার খুব শখ হয়েছে নাকি? যা বলেছিস এটা যেন দ্বিতীয়বার রিপিট না হয়। আগে যা বলে ডাকতি সেটাই ডাকবি, না হলে একটা মাইরও মিস যাবে না। এটা কেমন কথা দুলা ভাই? আমার কত শখ ছিল আমার একমাত্র দুলা ভাইয়ের একমাত্র স্পেশাল শালিকা হব। আমার জন্য অনেক অনেক গিফট আনবেন। বাই দি ওয়ে, আমার গিফট কই? শোন, মেজাজ খারাপ আছে, এখন যা, আর জ্বালাস না। আমি আমার পাওনা না বুঝে যাচ্ছি না। হয় গিফট দেবেন, না হলে তো বুঝতে পারছেন কি করব। অনুভব জানে ওর খবর। একদমই নাছর বাঁধা এই মেয়ে, যা বলবে তাই করবে। ছোঁয়ার বিপরীত স্বভাবের ও, তাই ওর সাথে ঝামেলা করা মানে বিপদ ডেকে আনা। তাই অনুভব যেহেতু কিছু নিয়ে আসতে পারেনি, তাই ওয়ালেটটা ওর হাতে ধরিয়ে দেয়। পড়শি ওয়ালেট ঘেটে আবার সেটা অনুভবের দিকে এগিয়ে দিয়ে, তোমার ওয়ালেট তুমিই রাখো। এরপর থেকে কিছু না আনলে কিন্তু বুঝোই তো কি করব। বুঝেছি, যা, এরপর থেকে আর ভুল হবে না। মনে থাকলেই ভালো। বলেই বের হয়ে যায়। ও যেতেই অনুভব বলতে থাকে, দুই বোনই পাগল, একটা হাফ আর একটা ফুল পাগল। কে পাগল? এমন কথায় অনুভব পেছন ফিরে এক নজর চেয়ে আবার নিজের কাজে মন দেয়। কই বললেন না তো, কাকে পাগল বললেন? অনুভব জবাব দিচ্ছে না, পায়ে জুতা পড়ছিল তখন। আচ্ছা, আরেকটা কথা বলেন তো, আমি খাটে আসলাম কি করে? এবারে অনুভব নিরুত্তর, মনোযোগ সহকারে জুতার ফিতা বাঁধছে। মনে হচ্ছে ওর আশেপাশে কেউ নেই। ও কারোর কথা বলার আওয়াজ পাচ্ছে না। নিজের কাজ শেষ করে ভাবের সহিত রুম থেকে বের হয়ে যায়। ছোঁয়া আর কিছু বলার সুযোগ পায়নি, আর পেলেও হয়তো কোনো কথার উত্তরও পেত না। হতাশার শ্বাস ফেলে ও রুম থেকে বের হয়ে যায়। অনুভব খেতে বসেছে। শিউলি বেগম ছেলে খাবার বেড়ে দিচ্ছে। ছোঁয়া সেখানে যেতেই শিউলি বেগম ইশারায় ওকে এখানে বসতে বলে, কিন্তু সেটা অনুভবের চোখ এড়ায়নি। মা, তুমি তোমার কাজ কন্টিনিউ করো, না হলে আমি না খেয়ে বের হব। কথা শুনে শিউলি বেগম চুপ থাকে। ছোঁয়া আর বসেনি, সেখান থেকে প্রস্থান করে। এভাবে 3 দিন চলে যায়। অনুভবের আচরণে পরিবর্তন হয় না। তবে বাকি 2 দিনও ছোঁয়া অনুভবের নজরে আসার জন্য অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়। বাবার কাছ থেকে প্রয়োজনীয় টাকা পেয়ে আর দেরি করেনি অনুভব ঢাকা চলে যায়। ও যাওয়ার পর থেকেই ছোঁয়ার মন খারাপ হয়ে যায়। অনুভবের থেকে আশানুরূপ কিছু পায়নি। তারপর যতটুকু সময় ওকে সামনে দেখতে পেয়েছে, তার প্রত্যেকটা মুহূর্ত ওর কাছে মহামূল্যবান মনে হয়েছে। চোখের শান্তি বলে একটা কথা আছে না, ঠিক তাই। ওকে এমন চিন্তাযুক্ত দেখে শিউলি বেগম আর অনিশা সান্ত্বনা দেয়। আর অনিশা বলে, ছোঁয়া, ওর চিন্তা না করে আগে নিজের চিন্তা কর। পৃথিবীতে নিজের অবস্থান ভালোভাবে গড়তে না পারলে কোনো মূল্য নেই। সামনে তোর পরীক্ষা, ভালোভাবে মন দিয়ে লেখাপড়া কর বোন। ছোঁয়াও খুব করে চায় তাই, আর নিজেকে বুঝ দেয়, যার জন্য এত চিন্তা আর মন খারাপ সেই মানুষটা তো দিব্যি ভালো আছে। এখন তো আমার নিজেকে নিয়ে ভাবার পালো। আর একজন বাদে 2 পরিবারের সবার সাপোর্টও পাচ্ছে। তাহলে ওর এত চিন্তা কিসের? এখন শুধু সময়ের অপেক্ষা। তোমার দূরত্ব আমি ঠিকই সইতে পারছি, কিন্তু এত অবহেলা, এত যন্ত্রণা কেন দিচ্ছ প্রিয়? এই যে তোমার প্রতি আমার করা অভিমানগুলো,
একটু একটু করে জমা হচ্ছে মনের কোণে। যদি একবার ভালোবাসার হাত বাড়িয়ে দাও, বিশ্বাস করো মুহূর্তের মধ্যে জমে থাকা সব অভিমান নিমিষেই দূর হয়ে যাবে। তখন দেখে নিও কতটা ভালোবাসতে জানে এর হৃদয়। পড়তে বসে একটা সময় ছোঁয়া এসব আনমনে লিখে চলেছে। এইটুকু লিখে কলম মুখে পুরে অনেক কিছু ভাবতে থাকে। অনেকটা দিন পার হয়ে গেছে, এর মধ্যে অনুভবের সাথে আর কথা হয়নি। হবে কিভাবে? সে তো ছোঁয়ার খোঁজ নেয় না। তবে ওর ফোন দিয়ে কল করলে অনুভব কখনো রিসিভ করেনি, তাই ওর বাবাকে দিয়ে অনুভবকে কল দেওয়া তো অনুভব শ্বশুরের ফোন রিসিভ করে কথা বলতো। আর সেই সময় ছোঁয়া লাউড স্পিকারে দিয়ে পাশে দিয়ে ওর কথা শুনতো। ব্যাস এইটুকুই শুনলে ওর ভালো লাগা কাজ করতো। অনুভব চলে যাওয়ার পর থেকে ছোঁয়া আবারও নিয়মিত ওর রুমেই থাকছে। বলতে গেলে ওর সব কিছুই এই রুমে স্থান পেয়েছে। এখন এই রুমে একাই থাকে। পড়শির লেখাপড়ার একটু চাপ থাকেও মাঝে মধ্যে বোনের সাথে ঘুমায়। খাতা কলম রেখে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় ছোঁয়া। ওয়ার্ড্রব এর একটি ড্রয়ার খুলে একদম কোণা থেকে একটা টি শার্ট বের করে আনে। এটি একটি সাদা টি শার্ট। প্রথমে ছোঁয়া টি শার্টটির ওপর হাত বুলিয়ে নেয়, পরে লম্বা নিঃশ্বাসে সুইট টি শার্টের ঘ্রাণ নেয়। একটা অন্যরকম নেশাময় ঘ্রাণ এতে জড়িয়ে আছে। মনে মনে ভাবে কারো শরীরের ঘ্রাণ এত মিষ্টি হয় কিভাবে। আবারও ভাবে হবেই তো। ভালোবাসার মানুষ বলে কথা, শুধু তাই না, ব্যক্তিগত নিজের পুরুষ বলে কথা। না জানি কাছে থেকে তার শরীরের ঘ্রাণ কতটা তীক্ষ্ণ হবে। এসব ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে বলে, ইস ছোঁয়া, তুই কতটা বেশরম হয়ে গেছিস। কি সব উল্টাপাল্টা ভাবছিস? এরপর ছোঁয়া ওর স্কার্টের সাথে টি শার্টটি পরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখতে থাকে আর বলতে থাকে, এই যে আপনাকে তো ছোঁয়ার অধিকার দেননি, অথচ দেখুন আপনার শরীরের ঘাম চড়ানো পোশাকটি এখন আমার শরীরে জড়ানো আছে। বলেই ওর কেমন একটা লজ্জা লজ্জা ভাব হয় ওর মধ্যে। ছি, কিসব ভাবছেও। তবে যাই ভাবুক না কেন, এখন যদি মানুষটা দেখতো ও টি শার্ট ছোঁয়া পরেছে, তাহলে অনুভব কি রিয়েক্টই না করতো ছোঁয়ার প্রতি। ঠিক ওই সময় দরজা নক করে অনিশা ছোঁয়াকে ডাকতে থাকে। ছোঁয়া দরজা খুলতেই অনিশা রুমে ঢুকে। আসো আপু, বসো। অনিশা ওর দিকে তাকিয়ে বলতে থাকে, এই ছোঁয়া, এটা অনুভবের টি শার্ট না? আপু। আসলে অনুভব থাকাকালীন এটা মাকে ধোয়ার জন্য খুলে দিয়েছিল। সাথে আরও কিছু কাপড় ছিল। ছোঁয়া সেগুলো শিউলি বেগমের কাছ থেকে ধোয়ার জন্য নিয়ে ওটা নিজের কাছে রেখে বাকি কাপড় ধুয়ে দেয়। এরপরে অনুভব চলে যাওয়ার আগে টি শার্ট খুঁজলে পায় না। ওর পছন্দের একটা টি শার্ট ছিল, না পেয়ে মন খারাপ করছিল। আর এসব দূর থেকে দেখে ছোঁয়ার বেশ আনন্দ হচ্ছিল। তার মানে সেই দিন এটা তুই সরিয়ে রেখেছিলি? চোর ঘরে থাকতেই আমার ভাইটা পাগলের মতো তার টি শার্টটা খুঁজে বেরিয়েছি। আপু, তোমার ভাইকে তো পাই না, কাছেও রাখতে পারিনি, তাই এটাই রেখে দিলাম। দেখো তো কেমন লাগছে আমায়। বাহ, খুব সুন্দর লাগছে তোকে ছোঁয়া। দেখিস, একটা সময় এভাবে আমার ভাইটাই তোর জীবনের সাথেও জড়িয়ে যাবে। তুই চাইলেও সেই দিন ওকে সরাতে পারবি না। মিলিয়ে নিস তখন। জানি না আপু, কবে কি হবে। আচ্ছা শোন, যে জন্য এসেছি, অ্যাডমিশন টেস্টের জন্য তো ঢাকায় যেতে হবে। এখন কি করবি? কবে যেতে চাস? আপু, পরীক্ষার 2 দিন আগে গেলেই তো হয়। হ্যাঁ, তা হয়। ঠিক আছে, আমি যাই, তুই থাক তাহলে। ঠিক আছে আপু। কেটে যায় আরও কয়েকদিন। অনিশা আর ছোঁয়া কাল সকালের গাড়িতে ঢাকা যাবে, তাই দুজনের গোছ কাজ করে নিচ্ছে। আকবর মৃধা ছেলেকে বলতে চেয়েছিল, কিন্তু অনিশা নিষেধ করে, তাই আর কেউ কিছু বলেনি। সারা রাত ছোঁয়ার ভালো করে ঘুম হয়নি, শুধু অনুভবের কথা ভেবেই কাটিয়েছে। কাল মানুষটার সাথে দেখা করবে। ভাবতে বুকের মধ্যে ধুকপুক করে উঠছে। কতদিন পরে তাকে দেখবে। খুব সকালে না খেয়ে বের হয় অনিশা আর ছোঁয়া, সাথে আকবর আর জামিল মৃধাও। মেয়েদের বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবে। তাই আসার সময় শিউলি বেগম দোয়া দুরুদ পরে মেয়েদের ফু দিয়ে দেয়। ছোঁয়াকে জড়িয়ে ধরে আদরও করে দেয়। মন ভরে দোয়া করে যেন পরীক্ষা ভালো হয়। তবে তার মনের সংখ্যা থেকেই যায়, মেয়েটা তো যাচ্ছে, এখনও ছেলেটা যদি ওকে দেখে খারাপ ব্যবহার করে, সেই চিন্তায় মনের মধ্যে জেঁকে রয়েছে। তবুও আল্লাহ ভরসা, যা হবে ভালোই হবে। বাস স্ট্যান্ড পর্যন্ত দুই ভাই এসে মেয়েদেরকে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি ছেড়ে দেওয়ার পরে তারা বাড়ির দিকে রওনা হয়। জামিল মৃধার চোখে ছলছল করছে। এই প্রথম মেয়েরে দূরে কোথাও পাঠিয়েছে। মেয়েদের দূরে বিয়ে হলে বাবা মা চিন্তা করে, কিন্তু মেয়ে বিয়ে দিয়ে জামিল মৃধার সেই চিন্তাটা আপাতত নেই। কেননা মেয়ের চোখের সামনেই বিয়ে দিয়েছে, অথচ আজ বুক ফেটে কান্না আসছে। হয়তো এমন একটা সময় আসবে মেয়েটা চোখের সামনে আর থাকবে না, দূরে দূরেই থাকতে হবে। ভাইয়ের এমন অবস্থা দেখে আকবর মৃধা তাকে সান্ত্বনা দেয়।
গাড়ি যত সামনের দিকে চলছে ততই ছোঁয়ার হার্টবিট বেড়ে চলেছে, আর ঘন্টা কয়েক মাত্র পরেই তারা দেখা মিলবে। পরীক্ষার জন্য যতটা চিন্তা করা দরকার তার চাইতেও হাজার গুণও বেশি চিন্তিত অনুভবের সাথে দেখা হবে এটা ভেবেই সকালে শুধু মুখে বের হলেও আসার সময় আকবর মৃধা অনেক রকমের খাবার কিনে দেয় দুজনের জন্য। অনিশা সেগুলো ছোঁয়াকে সাধলেও ও খায়নি। অনিশা খিদে পেটে থাকতে পারে না, তাই ও খেয়ে নেয়। ছোঁয়ার এমন অবস্থা দেখে ও হাসে। সত্যি মেয়েটা আর বড় হলো না, একদমই বাচ্চাদের মতো স্বভাবটা রয়েই গেছে। অপেক্ষার অবসান ঘটিয়ে বেলা 12টার পরেই ওরা ঢাকা পৌঁছে যায়। বাস স্ট্যান্ড নেমে ওরা সিএনজিতে ওঠে। ছোঁয়া এর আগে কয়েকবার ঢাকাতে এসেছিল, ওর মামা আর খালা থাকে, তবে এবার আর কাউকে জানায়নি বা তাদের কারোর বাসায়ও যাবে না। ঘণ্টাখানিক বাদেই ওরা একটি ফ্ল্যাটের সামনে এসে নামে। দুজনে নিজ নিজ ব্যাগপত্র নিয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে যায়। অনিশা কলিং বেল চাপতেই কয়েক সেকেন্ডের ব্যবধানে দরজা খোলার আওয়াজ পায়। এদিকে ভেতর থেকে দরজা খুলে অনিশা আর ছোঁয়াকে দেখে অনুভব ভীষণ অবাক হয়ে যায়। আপু তোমরা? হ্যাঁ আমার। এই সময় আর কোনো খবর না দিয়েই ঠিকানা পেলে কই? এত কিছু জবাব কি এখানেই দাঁড়িয়ে দেব, নাকি ভেতরে ঢুকতে দিবি? এই ছোঁয়া, আয় ভিতরে আয় তো। বলে দুজন ভেতরে ঢুকে পড়ে। অনিশা ভাইকে সারপ্রাইজ দিবে বলে কিছু জানায়নি, তাই মাহিনের সাথে কথা বলে ঠিকানা নিয়ে নেয়। এই বাসায় ওঠার পর অনিশা আর আসেনি। ভেতরে ঢুকে ছোঁয়া অনুভবকে কেমন আছে জিজ্ঞেস করলেও শুধুমাত্র ভালো আছি এটুকু বলে দেয়। দরজা লক করে অনুভব নিজের রুমে গিয়ে বসে থাকে। এভাবে হুট করে ওকে কেন আপু নিয়ে আসলো সেটা ভেবেই রাগ হচ্ছে ওর। ছোঁয়া ড্রয়িং রুমে বসে রয়। অনিশা ভাইকে না দেখে রুমে ডাকে। কি রে অনুভব, জার্নি করে আসলাম আর তুই এখানে বসে আছিস, ছোঁয়ার সাথে কথাও বলছিস না? কি বলবো, এভাবে কেন এসেছো না জানিয়ে? তাতে কি হয়েছে? আমি তো আরো ভাবছি তোকে সারপ্রাইজ দেবো, উল্টে খুশির বদলে অসুখী হচ্ছিস মনে হচ্ছে। হ্যাঁ, খুশি? আমার জীবনের সব খুশি আর ভবিষ্যৎ তো শেষ করে দিলে তোমরা। মানে এসব কি বলছিস? এখন তো কিছু বুঝবা না, লেখাপড়া শেষ করতে পারলাম না, এরই মধ্যে বিয়ে দিয়ে দিলে। তো কি হয়েছে, তোর ঘাড়ে তো বইয়ের দায়িত্ব পড়েনি, তাহলে এসব বলছিস কেন? আর ছোঁয়া শুনলে কষ্ট পাবে। পাক কষ্ট, আমার কি? আর আপু এখানে কিন্তু থাকতে পারবে না ওকে নিয়ে, তাহলে আমি বের হয়ে যাব। এই পর্যন্ত শুনেই অনিশার ভীষণ রাগ লাগে ভাইয়ের প্রতি। ঠাস করে একটা চড় দিয়ে বসে অনুভবকে। অনুভব চড় খেয়ে গালে হাত রেখে স্থির হয়ে রয়। ছি, আমার ভাবতেও খারাপ লাগছে, তুই আমার ভাই, এত কষ্ট করে আসলাম, কই খুশি হবি তা না, কী সব তখন থেকে বলেই যাচ্ছিস। কি মনে করেছিস এখানে না থাকলে বুঝি আমার থাকার জায়গা নেই? ভুলে যাস না, আমিও এই শহরে অনেক বছর থেকেছি, আমার অনেক মানুষজন আছে যাদের একবার বলা মাত্রই আমায় থাকার জায়গার অভাব হবে না। ভেবেছিলাম ছোঁয়াকে দেখে খুশি হবি, আমার ধারণা ভুল ছিল। শুধু শুধু এখানে এনে মেয়েটার মুড খারাপ করে দিলাম। নিরাশ হলো মেয়েটা। ভালো হয়ে যা, এখনও সময় আছে। আর বাবা মা ছেলের মেয়ের জন্য যা করে সেটা আমাদের ভালোর জন্যই করে। অবশ্য সময় মতো বুঝতে পারলেই ভালো, আর না বুঝলে সব কিছু হারিয়ে পরে বুঝবি। কথাগুলো বলেই অনিশার রুম থেকে বের হয়ে যায়। ছোঁয়া অনিশাকে দেখে উঠে দাঁড়ায়। মেয়েটার চোখের দিকে তাকিয়ে অনিশা বুঝতে পারছে নীরবে কান্না করে যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। ছোঁয়া, চল আমার সাথে, আমরা অন্য কোথাও থাকবো। ছোঁয়া কিছু না বলে অনিশার পেছন পেছন বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে দোতলা পর্যন্ত নামতেই মাহিনের সাথে দেখা হয়ে যায়। ওদের দেখে মাহিন হাসি মুখে বলতে থাকে, আরে তোমরা কখন এলে? আপু কেমন আছো? আর ছোঁয়া তুই কেমন আছিস? এই তো ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? ভালো। তা আপু নিচে নামছো কেন? চলো আমার সাথে, বাসা তো উপরে। না রে, এখন আর না, বাসায় গিয়েছিলাম, ভাইয়ের সাথে দেখা করে এলাম। তোরা ব্যাচেলার থাকিস, ওর তার ওপর এখানে কেউ জানে না অনুভব বিয়ে করেছে, তাই এ কয়েকদিনের জন্য কোথাও থাকবো ওকে নিয়ে। আপু এটা কোনো বিষয় হলো? সব ম্যানেজ করার দায়িত্ব আমার, তোমরা শুধু থাকবে, প্রয়োজনে আমি অন্য কোথাও থাকবো। না ঠিক আছে, আমি চাই না তোদের কোনো সমস্যা হোক। তাছাড়া আমার পরিচিত কারোর বাসায় গিয়ে থাকবো, চিন্তা করিস না, ফোনে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি এগিয়ে দিচ্ছি তাহলে। তার দরকার নেই, পরে যেদিন কোনো দরকার হয় তোকে ফোন করলে তখন আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে আপু, সাবধানে যেও। তবে মাহিন ওদের দুজনের চেহারা দেখে বুঝতে পেরেছে অনুভব নিশ্চয়ই এমন কিছু করেছে বা বলেছে যার কারণে ওরা চলে যাচ্ছে।
না হলে এই দুপুরবেলায় কেউ কারোর বাসায় এসে আবার চলে যায়। ওরা দুজন নিচে নেমে যায় আর মাহিন ওদের ফ্ল্যাটে চলে যায়। নিচে এসে অনিশা ওর এক কাছের বান্ধবী শারমিনকে কল দেয়, যার সাথে ওর 4 বছর একসাথে থেকেছিল। কল রিসিভ করে জানতে পারে শারমিনের বিয়ে হয়ে গেছে, ওর বরের সাথে ও রাজশাহীতে থাকে। তবে ওর ছোট বোন শিমু ঢাকাতে আছে, যে কিনা এবার অ্যাডমিশন টেস্ট দেবে। আর শারমিন জানায় যে কয়েকদিন ইচ্ছা ওখানে ওরা থাকতে পারবে। শিমু একা একটা ফ্ল্যাট বাসায় থাকে। আগে 2 বোন একসাথেই থাকতো, এখন একাই থাকছে। পরে শারমিন বাসার ঠিকানা দেয় আর বোনকে বলে দেয় ওদের যাওয়ার ব্যাপারে। কথা শেষ করে অনিশা চিন্তামুক্ত হয়। ফের ছোঁয়াকে নিয়ে সিএনজিতে উঠে পড়ে। ভাইয়ের প্রতি রাগটা এখনও রয়েছে। ছোঁয়া আর কি কষ্ট পাবে। অনিশার অবস্থা দেখে ছোঁয়া নিজেই অনিশাকে সান্ত্বনা দিতে থাকে, কারণ ও জানতো অনুভব ওকে দেখলে মোটেও খুশি হবে না। তবুও খারাপ মুহূর্তের কথা ভেবে ও মানুষ আশায় বুক বাঁধে, স্বপ্ন দেখে। কিন্তু এই সময়টার কথা ভেবে ছোঁয়াকে মন খারাপ করলে চলবে না। নিজেকে ঠিক রেখে মনকে শক্ত করতে হবে। ও এসেছে যে কাজে, সেটার লক্ষ্য পূরণ করাই ওর একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। আজিমপুরের আবাসিক এলাকায় ওদের সিএনজিটা এসে থামে। মোটামুটি অনেক জ্যাম থাকায় অনেকটা সময় লেগে যায়। ভাড়া মিটিয়ে শারমিনের দেওয়া ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট ফ্ল্যাটে ঢুকে পড়ে দুজনে। দোতলায় এসে কলিং বেল চাপতে কয়েক সেকেন্ডের ব্যবধানে দরজা খুলে দেয় একটি মেয়ে। হাসি মুখে বজায় রেখে সালাম দেয় মেয়েটি। সালামের উত্তর দেয় অনিশা। জিজ্ঞেস করে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।